2 মার্চ বৃহস্পতিবার রাত 8টায়। জাহিদ হোসেন আছে এডিটর্স থেকে, জানিয়ে দিচ্ছে শিরোনাম। 154 ট্যানারিকে ক্ষতিপূরণ দিতে হবে 31 কোটি টাকা, সময় 2 সপ্তাহ। গাবতলীত পরিবহন ধর্মঘটে সহিংসতায় 3 মামলা, গ্রেপ্তার 7 শ্রমিক রিমান্ডে। বাল্যবিয়ের বিশেষ প্রেক্ষাপট নির্ধারণ হবে আদালতে, অপব্যবহারের শঙ্কা মানবাধিকার কর্মীদের। পরিবেশের ক্ষতিপূরণ হিসেবে হাজারীবাগের 154 ট্যানারি কারখানার বকেয়া 30 কোটি 85 লাখ টাকা পরিশোধে 2 সপ্তাহ সময় বেঁধে দিয়েছে হাইকোর্ট। দুপুরে বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি আশিস রঞ্জন দাসের বেঞ্চ এ আদেশ দেন। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ এক সম্পূরক আবেদনে এ রায় দেয়া হয়েছে। বেঁধে দেওয়ার সময়ে বকেয়া টাকা না দিলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেছে আদালত। 25শে জানুয়ারি ট্যানারি বকেয়া জরিমানা বিষয়ে জানতে শিল্প সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াকে তলব করে হাইকোর্ট। পরে তিনি আদালতকে জানান ট্যানারিগুলোর বকেয়া জরিমানা দাঁড়িয়েছে 30 কোটি 85 লাখ। শিল্প সচিবকে জরিমানার অর্থ আদায় নিশ্চিত করতে বলেছে আদালত। এই 30 কোটি 85 লক্ষ টাকা আগামী 2 সপ্তাহের মধ্যে সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন। যদি দেওয়া না হয় তাহলে তাদের বিরুদ্ধে সিরিয়াস কনসিকুয়েন্স তাদের ফেস করতে হবে, আদালত আদেশে সেটি বলেছেন। অর্থাৎ আমরা একটি চূড়ান্ত জায়গায় চলে এসেছি হাজারীবাগের ট্যানারি অপসারণের সংক্রান্ত বিষয়। ট্যানারি স্থানান্তর নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোরশেদ। অ্যাডভোকেট মনজিল মোরশেদ, আপনার কাছে একটু জানতে চাই যে এই পুরো প্রক্রিয়াটি, অর্থাৎ আদালতের নির্দেশে যেই ক্ষতিপূরণ হিসেবে টাকাগুলি দেয়া হচ্ছে, সেটি আদায়ের নির্দেশ দেওয়া হচ্ছে, সব মিলিয়ে এই নির্দেশ এবং স্থানান্তর এই সব কিছু বিষয়ে আদালতের যেসব নির্দেশনা আছে সেগুলি এখন কোন পর্যায়ে আছে এবং সেটা নিয়ে আপনারা কি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, এই হাজারীবাগের ট্যানারি অপসারণের বিষয় 2001 সালে বেলার মামলায় যে রায় হয়েছিল, সেই রায় অনুসারে দীর্ঘদিন এই রায় কার্যকর না হওয়ার প্রেক্ষিতে যখন মিডিয়ায় সংবাদ আসলো, তখন 2014 সালে আমরা একটা কন্টেম্প পিটিশন দায়ের করেছিলাম যে আদালতের রায় বাস্তবায়িত হচ্ছে না। এরপরে এই মামলায় রুল জারি করা হয় এবং রুলের কপি সার্ভ হওয়ার পরে এক পর্যায়ে আমরা একটা আদালতে আবেদন করেছিলাম আপনার শিল্প সচিবকে ব্যক্তিগত হাজিরার জন্য। আদালত সেটা মঞ্জুর করে যিনি হাজির হয়েছেন তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল কেন এখনো সরানো হচ্ছে না। তখন তিনি একটি আবেদন দিয়ে বলেছিলেন যে অধিকাংশ ট্যানারি অপসারণ হচ্ছে, 10টি ট্যানারি কোনো ব্যবস্থা নিচ্ছে না। এই প্রেক্ষিতে আমরা যখন আবেদন করলাম, ওই 10 ট্যানারির মালিককে আদালত সশরীরে হাজির হতে বলেছিল এবং 3 জনকে গ্রেপ্তার করে পুলিশকে আদালতে সোপর্দ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। পরবর্তীকালে এই আরেকটি রিপোর্ট প্রকাশিত হলো যে যদিও 10 জনের কথা বলা হয়েছিল, কিন্তু হাজারীবাগে তখনও আরো অনেক ট্যানারিগুলো তাদের কার্যক্রম পরিচালনা করছে। তখন আমরা একটা সম্পূরক আবেদন দিয়ে বললাম যে এই যে ট্যানারি মালিকগুলো আছে তাদের ইন্ডাস্ট্রিগুলো আদালতের নির্দেশ অনুসারে বন্ধ করে দেওয়া হোক অথবা তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হোক। এবং এক পর্যায়ে শুনানি শেষে আদালত হাইকোর্ট বিভাগ 50,000 টাকা করে প্রতিদিন তাদেরকে ক্ষতিপূরণ, অর্থাৎ যতদিন তারা না যাবে সেইটি দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল। তার বিরুদ্ধে ট্যানারি অ্যাসোসিয়েশন যে একটা আপিল করেছে, আপিল বিভাগ সেখানে 10,000 টাকা করে প্রতিদিন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল। এই নির্দেশ দেওয়ার পরে কিছুদিন তারা এই টাকা পরিশোধ করেছে এবং তারপরে আবার আগস্টের পরে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে কোনো টাকা পরিশোধ না করার সংবাদ যখন মিডিয়া এসছে, তখন আমরা আদালতে আবার একটি আবেদন দিয়েছিলাম শিল্প সচিবকে ব্যক্তিগতভাবে হাজির হওয়ার জন্য এবং তিনি 13ই ফেব্রুয়ারি আদালতে সশরীরে হাজির হয়েছেন। তখন শুনানিতে আদালত বলেছেন যে কেন তারা এখনো টাকা জমা দিচ্ছে না। সেখানে শিল্প সচিব ব্যাংকে স্টেটমেন্ট দিয়ে দাখিল করে বলেছেন যারা দেয় নাই তাদেরকে আমরা নোটিশ দিয়েছি কিন্তু তারা টাকা জমা দেয়নি। তখন আমরা আদালত নির্দেশ দিলেন যে তাদের তালিকাগুলো দেন, কারা কারা এখনো টাকা দেয় নাই, কত টাকা পাওনা আছে। এই তালিকাটা গতকালকে সাপ্লিমেন্টারি এভিডেভিট আকারে আদালতে জমা দেওয়া হয়েছে। আজকে শুনানি হয়েছে। আমি আদালতকে শুনানিতে বলেছি যে এই তালিকা অনুসারে দেখা যাচ্ছে 30 কোটি 85 লক্ষ টাকা তারা এখনো দেয়নি। দেখুন, এই হাজারীবাগের ট্যানারি মালিকরা প্রতিদিনই আদালতের নির্দেশ অমান্য করছেন এবং আজকে না, কয়েক বছর থেকে আদালতের নির্দেশকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বারবার বিভিন্ন অজুহাত খুঁজে তারা ঢাকার পরিবেশকে নষ্ট করছেন। এই কারণে সর্বশেষ হাতিয়ার হিসেবে আদালত অবমাননায় আমরা আদালতকে আজকেও আবেদন করেছিলাম যে এই ট্যানারিগুলো বন্ধ করে দেওয়ার জন্য অথবা বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়ার জন্য।
আদালত শুনানি শেষে আদেশ দিয়েছেন যে 30,85,00,000 টাকা যেটা বকেয়া আছে সেটি আগামী 2 সপ্তাহের মধ্যে সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য, এবং যদি তারা না দেন সেক্ষেত্রে সিরিয়াস কনসিকুয়েন্স ফেস করতে হবে, আদালত আদেশে সেটি উল্লেখ করেছেন। অর্থাৎ আমরা মনে করছি যে এরপরে যদি তারা কোনো ব্যত্যয় করেন নিশ্চয়ই আমরা তাদের গ্রেপ্তারের জন্য আবেদন জানাবো আদালতে। অ্যাডভোকেট মনজির মোর্শেদ, এটা অবশ্যই একটা ভালো দিক যে আপনারা খুব মেটিকুলাসলি এটা ফলো করছেন এবং প্রত্যেকটা ধাপেই হিউম্যান রাইটস ফর অ্যান্ড পিস ফর বাংলাদেশ এটা দেখছে। আমরাও একটু জানতে চাই যে এই পুরো প্রক্রিয়াটায় এখন যেই প্রক্রিয়াটি এখন আছে, আগামী 2 সপ্তাহের মধ্যে যদি এই টাকা তারা না দেয় তাহলে কি ধরনের কনসিকুয়েন্স ফেস করতে হতে পারে এই উদ্যোক্তাদের? জি, আপনি জানেন একটি একটা আদালত অবমাননার প্রসিডিং, এবং আদালত অবমাননার প্রসিডিং এ এই যখনই আদালত দেখবেন যে তাদের নির্দেশটা বারবার নির্দেশনা দেওয়া সত্ত্বেও বাতিল হচ্ছে না, তখন কিন্তু সরাসরি তাদেরকে 6 মাস পর্যন্ত জেল দিতে পারেন। যেটা আপনারা জানেন এই আদালত অবমাননার মামলায় ইতিপূর্বে মাহমুদুর রহমান সহ আরো অনেকের জেল জরিমানা হয়েছে, ফাইনও হয়েছে। অতএব আমরা যেটা বলতে চাইবো সেটা হলো এটা কোনো ব্যক্তির কন্টেম নয়, এটা এক ব্যক্তির কন্টেম নয়। এখানে দেশের মতো 154টা ইন্ডাস্ট্রি প্রতিনিয়ত এই ঢাকা শহরের যে পরিবেশ দুর্ধ্বংস করছে এবং জনগণের স্বাস্থ্যের ক্ষতি করছে, বুড়িগঙ্গাকে তারা হত্যা করছে। এই কারণে এই 2 সপ্তাহের মধ্যে যদি তারা অর্থ পরিশোধ না করে আমরা তাহলে আদালতে তাদের গ্রেপ্তারের এবং তাদের জেল দেওয়ার জন্য আবেদন জানাবো এবং ইন্ডাস্ট্রিগুলো বন্ধ করার জন্য আবেদন জানাবো, এবং আদালত সিরিয়াস কনসিকুয়েন্স ফেস করার ব্যাপারে যেটা বলেছেন নিশ্চয়ই সেরকম একটা কিছু করবেন বলে আমার বিশ্বাস। কারণ এছাড়া তো আর কোনো অল্টারনেটিভ তাদের কাছে নেই। টাকা দেওয়ার কথা বলেছিল, টাকা দিয়ে আবার বন্ধ করে দিয়েছেন। আদালত আবার বলে দিয়েছেন টাকাটা দ্রুত দেওয়ার জন্য। এই তাদের যদি না দেন সেটা আরেকটা আদালত অবমাননা। অর্থাৎ বারবার আদালতের আদেশ তারা অবমাননা করে যাবে, উপেক্ষা করে যাবে। আমার মনে হয় না যে আদালত সেটা কখনোই গ্রহণ করবেন। অতএব আমরা আশা করছি যদি এই টাকাগুলো পরিশোধ করা না হয় নিশ্চয়ই একটা চূড়ান্তভাবে আদালত একটা পদক্ষেপ গ্রহণ করবেন। অ্যাডভোকেট মনজির মোর্শেদ, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা একটা বিরতির পর আপনার কাছে আবার ফিরে আসছি। এডিটর স্পিকে নিচে একটা বিরতি। ট্যানারি স্থানান্তর নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজির মোর্শেদ। মনজির মোর্শেদ, একটু জানতে চাই যে শিল্প মন্ত্রণালয় বা সংশ্লিষ্টরা আর কি করতে পারতো মনে করেন যে এই যে জরিমানা সেই টাকা আদায় এবং একই সঙ্গে ট্যানারি মালিকরা যেন নির্ধারিত স্থানে ফিরে যায়? দেখুন, আসলে তো আদালত যে দায়িত্বটা পালন করছেন এই দায়িত্বটা কিন্তু পালনের কথা ছিল সরকার শিল্প মন্ত্রণালয়ের, কিন্তু আমরা দেখেছি যে শিল্প মন্ত্রণালয় তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে অনেকটা বিশেষ ক্ষেত্রে তারা নিষ্ক্রিয় ছিল। কারণ দেখুন, যখন তাদেরকে আমাদের জনগণের ট্যাক্সের পয়সায় সিইটিপি করার যখন টেন্ডার করা হলো, সেই টেন্ডার নিয়ে মামলা মোকদ্দমা করে 3-4 বছর কিন্তু এটি পার করা হয়েছে। পরবর্তীকালে কিন্তু ট্যানারি মালিকরা বারবার অভিযোগ করছিল যে এখনো সাভারে তাদের যাওয়ার মতো জায়গা, পরিবেশ, পরিস্থিতির সৃষ্টি হয়নি, এবং সেই ক্ষেত্রে কিন্তু শিল্প মন্ত্রণালয় বারবার এই উদ্যোগটা ত্বরান্বিত করতে পারত, এবং সেটি না করে এবং ট্যানারি মালিকদেরকে এই যে আদালতের নির্দেশনা সেটা কিন্তু শিল্প মন্ত্রণালয়ের উপরেই ছিল। অতএব শিল্প মন্ত্রণালয়ের কাছে তারাই কিন্তু বলতে পারত যে এই সমস্ত কোম্পানিগুলো যদি তাদের আপনার স্থাপনা অপসারণ না করে তাহলে তাদেরকে সেখানে বিদ্যুৎ লাইন সংযোগ করার বদ্ধ করতে পারত। তারা যে খেলাটা খেলেছে সেটা হলো, দেখবেন যে এর আগে এই কাঁচা চামড়া ঢুকতে দেওয়া হবে না এই কথা বলে সেখানে তারা কয়েকবার তাদেরকে সময় দিয়েছে। এটা 2015 থেকে শুরু হয়েছে। এই আগামী জানুয়ারিতে কাঁচা চামড়া বন্ধ করা হচ্ছে, আবার রিল্যাক্স, আবার জুনে, আবার ইয়েতে। সবচেয়ে ইন্টারেস্টিং হলো এর মধ্যে আবার শিল্প মন্ত্রণালয়ের বাইরেও বাণিজ্য মন্ত্রী কিন্তু গত কয়েকদিন আগে বলেছেন যে আগামী জুন মাস পর্যন্ত সময় দেওয়া হলো। এই কথাগুলো কিন্তু একদম অপ্রাসঙ্গিক। আদালত যেখানে 2012 সালের পরে আর কোনো সময় প্রদান করেননি, অতএব সেই জায়গায় আদালতের কাজের সময়টা মন্ত্রণালয়ের পক্ষে দেওয়ার কোনো সুযোগই নাই। এ সম্পূর্ণভাবে তারা বেআইনি কাজ করবেন সেটি করলে, এবং সেই কারণে কিন্তু আমরা মনে করছি যে আদালত
সরকারের এবং প্রশাসনের এবং শিল্প মন্ত্রণালয়ের যে কাজটা ত্বরান্বিত করার কথা ছিল, আদালত সেই দায়িত্বটা নিয়েছে আর্টিকেল 108 এর ক্ষমতা বলে। কারণ আমরা আদালতের কাছে গিয়েছি এবং আমরা বলেছি যে এই পরিবেশ রক্ষার জন্য আমাদের কাছে এই আদালত অবমাননার হাতিয়ার ব্যবহার করা ছাড়া আর কোনো অল্টারনেটিভ নেই, এবং সেই কারণেই আদালত এই পদক্ষেপ গ্রহণ করছেন। মঞ্জুর মোর্শেদ, একটু অন্য একটি প্রসঙ্গে এখানে আপনার কাছ থেকে মতামত নিতে চাই যে আমরা গত কয়েকদিন যাবতই দেখেছি আদালত আমরা বলে থাকি যে মানুষের শেষ আশ্রয়স্থল, এবং সেটি যে সত্যি, এবং এই জন্য আমরা সবকিছুর পরেই আদালতের কাছে গিয়ে আশ্রয় নেই, কিন্তু তারপরে আমরা দেখেছি বাস চালক থেকে শুরু করে সরকারের সর্বোচ্চ পর্যায়ের মানুষের মধ্যেই আদালতের নির্দেশনা মানার ব্যাপারে আপনি একটু আগেও যেটা বলছিলেন, একটু অসতর্কতা আছে। কেউ কেউ হয়তো একেবারেই আদালত নির্দেশনা মানার ক্ষেত্রে না মেনেও পার পেয়ে যাচ্ছেন। এই পুরো বিষয়গুলি আসলে আমাদের আইনের শাসন নিশ্চিত করার জন্য খুবই জরুরি। সেই ক্ষেত্রে কি করণীয় আছে, বা আপনারা যেটি করে যাচ্ছেন সেটা আরো বেশি করে কিভাবে ইফেক্টিভ করা যায়? দেখুন, আমাদের সংবিধানের যে ম্যান্ডেট, সেখানে আদালতের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত সকলকেই মানতে হবে, এর কোনো ব্যতিক্রম নাই। এটি হলো আমাদের সংবিধানের ম্যান্ডেট। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আদালতের আদেশ নিয়ে কে কোথায় দুর্বলতা দেখাচ্ছেন, নিষ্ক্রিয়তা দেখাচ্ছেন, এটি মনে হয় আমি ভালো জানি, কারণ আমি 270টি জনস্বার্থের মামলা করেছি, যে মামলায় প্রত্যেকটা মামলাই অন্তর্বর্তীকালীন আদেশ এবং রায় হয়েছে কার্যকরী করার ক্ষেত্রে। অতএব একেবারে প্রশাসনের নিম্ন পর্যায় থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত কে কিভাবে আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা দেখাচ্ছে, কতটুকু মর্যাদা দেখাচ্ছে, এটি সম্পর্কে আমরা ভালো ওয়াকিবহাল আইনজীবী হিসাবে। এবং আমরা কিন্তু এই সবসময় আদালতের নির্দেশটা বাস্তবায়নের জন্য হাতিয়ারটাকে ব্যবহার করি আদালত অবমাননা। তবে এক্ষেত্রে যেটা ব্যত্যয় হয় যে অনেকেই মামলা মোকদ্দমা রায় নেন, কিন্তু পরবর্তীকালে এটিকে কার্যকরী করার জন্য যে লেগে থাকতে হয় সেই বিষয়টা হয়তো অনেকটা করেন না। কিন্তু আমরা HRPB হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের পক্ষ থেকে যতগুলো মামলা করেছি, 47টা মামলা রায় হয়েছে, অনেক মামলা রায় কার্যকরী হয়েছে, এবং অনেকগুলোই কিন্তু আমরা লেগে আছি প্রত্যেকটা মামলায়। তবে এখন যে পরিবর্তনটা এসছে সেটি আমরা 10 বছর আগে, 5 বছর আগে দেখিনি। এখন কিন্তু প্রশাসনের অনেক পর্যায়ে এই আদালতের রায়টা দ্রুত কার্যকরী করার জন্য একটা মানসিকতা সৃষ্টি হয়েছে, যদিও 100% না। এখনো এখানে 30-40% লোক আছে যারা এই ব্যাপারে অনেক নিষ্ক্রিয় থাকে, তারা এটাকে অবহেলা করে, এবং এটাকে কার্যকরী না করার ক্ষেত্রে তারা ভূমিকাও রাখে। কিন্তু আলটিমেটলি কিন্তু এটার কোনো সুযোগ নেই। এটা আপনারা দেখেছেন যে গতকালকে কিন্তু যখন বাস ধর্মঘট আদালতের রায়ের বিরুদ্ধে দায়ের করা হলো, ঘোষণা করা হলো, আমরা যখন সেটিকে চ্যালেঞ্জ করে রিট পিটিশন করলাম, তারপরে কিন্তু সেখানে ধর্মঘটটা প্রত্যাহার হয়েছে। অর্থাৎ আদালতকে যদি আপনি সঠিকভাবে রেগুলারলি আদালতের কাছে দ্বারস্থ হন, আদালতের নির্দেশ মানতেই হবে। এটা বাংলাদেশের কোনো মন্ত্রী, কোন সচিব যেই হোক আদালতের নির্দেশ মানবেন না এটা বলার কোনো সুযোগ নাই। তবে যেটা আমাদের করতে হবে সেটি হলো লেগে থাকতে হবে, এবং লেগে থাকলে যে সাকসেস হয় সেটা আমরা নিজেরাই আমাদের অভিজ্ঞতায় দেখতে পাচ্ছি যে আমরা সব জায়গায় কিন্তু আমরা যখনই লেগে থাকি সে জায়গাগুলো কিন্তু আদালতের রায়টা বাস্তবায়ন হয়। এখানে কেউ বলতে পারে না যে না আমি এটা করব না। সেখানে কিছু কিছু ব্যতিক্রম হয়, সেটা হলো ধরেন অনেক রায় বাস্তবায়নের ক্ষেত্রে প্রভাবশালীদের হস্তক্ষেপে পড়তে হয় প্রশাসনকে। প্রশাসনের অনেক নিম্ন স্তরের যারা অফিসার আছেন তারা হয়তো সাহস পান না একজন প্রভাবশালী, অর্থশালী বা সরকারের সমর্থক তার বিরুদ্ধে যখন রায় কার্যকর করতে হবে সেটি তারা সাহস পান না। ওই ধরনের একটি আমাদের কালচার আমাদের মধ্যে আসতে হবে। যদি আসে তাহলে ভবিষ্যতে আমরা মনে করি যে আদালতের রায় বাস্তবায়নের ক্ষেত্রে সব ধরনের প্রতিবন্ধকতা দূর হবে। অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, আমরাও আশা করি যে আপনারা যেভাবে লেগে আছেন সেইভাবে, কারণ এটা আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখবে, এবং ভবিষ্যতে মানুষের যে অধিকার সেটা প্রতিষ্ঠার ক্ষেত্রেও। আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। এডিটর স্পিকিং, নিচ্ছে আর একটা বিরতি। গাবতলীতে পরিবহন শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় 3টি মামলা হয়েছে। 40 জনের নাম উল্লেখ করে প্রায় 1200 আসামি করা হয়েছে মামলা 3টিতে। 2টি মামলার বাদী পুলিশ, অপরটির মামলা বাদী ক্ষতিগ্রস্ত এক নারী। এদিকে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার 7 শ্রমিককে একদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। দুই চালকের সাজার প্রতিবাদে মঙ্গলবার থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের ধর্মঘটে যায় পরিবহন শ্রমিকরা। ওই দিন রাতেই রাজধানীর গাবতলীতে সড়কে অবস্থান নেয় শ্রমিকেরা। মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার দুপুর পর্যন্ত কয়েক দফায় শ্রমিকদের সাথে সংঘর্ষ হয় পুলিশের।
এ সময় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ সহ ব্যাপক তাণ্ডব চালায় শ্রমিকরা। বুধবার সকালে সংঘর্ষে নিহত হন শাহ আলম নামের এক শ্রমিক। এসব ঘটনায় বৃহস্পতিবার সকালে দারুস সালাম থানায় 3টি মামলা হয়েছে। সরকারি কাজে বাধা ও বিশেষ ক্ষমতা আইনে 2টি মামলা করেছে পুলিশ। ভুক্তভোগী এক নারী করেছেন অপর মামলাটি। মামলায় 40 জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত 1000-এর বেশি লোককে আসামি করা হয়। যারা যারা অভিযুক্ত আছে তাদেরকে আমাদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। এখন পর্যন্ত কাউকে যে যারা আটক ছিল তাদের মধ্যে কি কেউ আছে? আমরা গতকালকের থেকে এখন পর্যন্ত ঘটনায় 7 জনকে আমরা আটক করেছি এবং আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি। পুলিশ শ্রমিকদের বিরুদ্ধে মামলা করলেও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙার দাবি, হামলায় জড়িতরা কেউ শ্রমিক নন। শ্রমিকের নামধারী কিছু লোক, শ্রমিক কিন্তু নয়। আমি আবারও বলতেছি, তারা কিন্তু আমাদের এগুলো ডিটেক্ট করা আছে পুলিশের, মানে অর্থাৎ পুলিশের ক্যামেরা কিন্তু এগুলো ধারণ করা আছে কারা এগুলো করেছে, এবং আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি তাদেরকে বের করে তাদেরকে আপনি একদম ড্রাস্টিক অ্যাকশনে তাদের অ্যাকশনে চলে যান। তারা আমাদের শ্রমিক কিন্তু নয়। এদিকে বুধবার সংঘর্ষে নিহত শ্রমিক শাহ আলমের মরদেহ ময়নাতদন্ত শেষে পুলিশ প্রহরায় তার গ্রামের বাড়ি পাঠানো হয়েছে। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সড়ক দুর্ঘটনা নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কাজী সাইফুন নিয়াজ। অধ্যাপক নিয়াজ, আপনার কাছ থেকে একটু জানতে চাই, গত কয়েকদিন আমরা যেটা দেখলাম সেটা ঠিক সড়কের সঙ্গে আসলে বলা যায় যে চলাচলের সঙ্গে সংশ্লিষ্ট কারণেই যে এই মামলাগুলির রায় হয়েছে তা না। আমার মনে হয় যে এটা দুর্ঘটনাও না, এটি আদালতে প্রমাণ হয়েছে, কিন্তু তারপরেও আমরা চালকদেরকে রাস্তায় আসতে দেখেছি। সামগ্রিকভাবে এই পুরো বিষয়টি আপনি কিভাবে দেখছেন সেটা একটু সংক্ষেপে জানতে চাই। ধন্যবাদ। গত কয়েকদিন ধরে আসলে যেটা আমরা দেখছি যে আমাদের একটা রায় হলো এবং আন্দোলন হলো, তো বেসিক্যালি আমাদের যেটা মনে হচ্ছে, আমরা দুর্ঘটনা গবেষণা করে দেখি যে সব সময় যে একজন চালক দায়ী সেটা না, এর সাথে আরো অনেকগুলো ফ্যাক্টর জড়িত থাকে এবং তাদেরকে সঠিকভাবে আইডেন্টিফাই করা হয় না বলে দেখা যায় একটা ক্ষোভ হয়তো জন্ম হতে পারে। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, আমরা একটা অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন করেছিলাম আপনার, যেখানে একটা এসিডবাহী একটা ট্রাকের সাথে একটা বাসের সংঘর্ষ হয়, যেখানে ওভার স্পিডিং এর জন্য চালককে দায় করা হয়েছিল। আমরা আমাদের ইনভেস্টিগেশন শুরু করলাম এবং আমরা কিছু ফাইন্ডিংস পেলাম। প্রথম কজটা আমরা যেটা পেলাম যে সেদিন আপনার মেঘনা যমুনা, এটা ঢাকা চট্টগ্রাম রোডে হয়েছিল, তো মেঘনা যমুনা সেতুতে সেদিন আপনার কনস্ট্রাকশন কাজ চলছিল, একটা লেন বন্ধ ছিল সকালবেলা। সাধারণত কনস্ট্রাকশন কাজগুলো রাতে কমপ্লিট করে ফেলতে হয় যখন অন্যান্য গাড়ির চাপ কম থাকে। এটা একটা দায় এখানে আছে চালককে ওভার স্পিড করার বিষয়ে। সেকেন্ড, ট্রাকটা আপনার ছিল অ্যাঙ্গেল এবং বার দেওয়া, অর্থাৎ ট্রাকটা ছিল পাশে বাড়ানো এবং লম্বায় বাড়ানো, যেখানে অ্যাঙ্গেল ছিল এবং বার ছিল। এই অ্যাঙ্গেল এবং বারগুলো বাসটাকে আপনার কেটেছে এবং এসিড যেটা ছিল সেটা ছিল আপনার খোলা অবস্থায় ছিল ওপেন ট্রাকে, ফলে কেটেছে, আবার এসিডটা স্প্রে হয়েছে। এক্ষেত্রে আমি বলবো যে মালিক আপনার এই বাসটাকে মোটা তাজা করেছে, চালক কিন্তু এটা করে না, মালিক করে। মালিক কিন্তু দেখা যাচ্ছে যে এখানে দায় নিতে হবে। থার্ড, যিনি আপনার এসিডটা বহন করছেন তার উচিত ছিল আপনার একটা দাহ্য পদার্থ ক্যারি করার জন্য আপনার একটা কাভার্ড ভ্যানের প্রয়োজন হয়, বাট তিনি হয়তো সস্তায় পেয়েছেন, একটা ওপেন ট্রাক ইউজ করেছেন। এখানে কিন্তু ওই যিনি এসিডটা আনছেন তাকে দায় নিতে হবে। চতুর্থত, আপনার যে পোর্ট থেকে মালটা আপনার খালাস হয়েছে, এসিডটা আপনার যে ছেড়ে দিল, সেই পোর্টে কিন্তু একটা চেক লিস্ট আছে। যে কোনো দাহ্য পদার্থ আপনার যদি ক্যারি করতে হয় সেটা আপনার ওপেন ট্রাক না তাকে কাভার্ড, সেটা চেক করে নেওয়ার কথা ছিল পোর্টের। পোর্ট কিন্তু সেটা চেক করেনি। এবং পঞ্চমত, যে গাড়িটা আমি বলছি যে মোটা তাজা ছিল, অর্থাৎ ট্রাকটা অ্যাঙ্গেল এবং বার ছিল, সেই ট্রাকটা কিন্তু প্রতি বছরে বিআরটিতে গিয়েছে ফিটনেস সার্টিফিকেটের জন্য, বাট বিআরটি কিন্তু এই ট্রাকটাকে চাইলে আরো আগে আটকে দিতে পারতো। এই আনফিট গাড়ি যে রাস্তায় ছেড়ে দিল বিআরটি, সেটার জন্য বিআরটিকে দায় নিতে হবে। অর্থাৎ আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝালাম যে একটা অ্যাক্সিডেন্টে চালক ছাড়া অত কতগুলো ফ্যাক্টর জড়িত থাকতে পারে। এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা সবসময় খুব সস্তাভাবে চালকদেরকেই দায়ী করি, কিন্তু এটার সঙ্গে আপনি যেটা বলছিলেন অনেকগুলি পারিপার্শ্বিক বিষয় থাকে। এবং আমার মনে হয় যে সাম্প্রতিক যে ঘটনাগুলি ঘটেছে, বিশেষ করে
আপনার মিশুক মনিরদের হত্যার কারণে যেই রায়টি হয়েছে সেখানে কিন্তু একটি দুর্ঘটনা হিসেবে না, আমরা আদালতের রায়টি যদি দেখি তাহলে দেখব যে সেখানে বাসটিকে নানান রকম টেম্পারিং করা হয়েছে এবং সেই টেম্পারিং এর দায় কিন্তু মালিকের কাছেও যাওয়া উচিত এবং আমার মনে হয় যে ভবিষ্যতে এই ধরনের মামলাগুলিতে মালিককেও দায় নেয়ার ব্যবস্থা রাখলে পরে হয়তো সুফল পাওয়া যেতে পারে। শুধু তাই না, এখানে বাসের টেম্পারিং তো চালক করেন, এখানে মালিক করেছে শুধু এবং দ্বিতীয়ত এটা একটা বাঁক ছিল এবং ভীষণ অবস্ট্রাকশন ছিল ওই স্থানটাতে। একজন ইঞ্জিনিয়ারের জানা উচিত যে একটা বাঁকের আমরা বলি হরিজন্টাল সাইডলাইন অফসেট, অর্থাৎ বাঁক থেকে কত দূরে আমার গাছপালা বা আমার ঘর বাড়ি রাখতে হবে। এটা কিন্তু একজন ইঞ্জিনিয়ার যে ওখানে দায়িত্বে ছিল উনি সেটা মেনটেন করেন নাই। গাছপালার জন্য ভীষণ অবস্ট্রাকশন ছিল, চালক দেখতে পারেনি যে ওখান থেকে মাইক্রোবাস আসছে, সে কিন্তু অটোমেটিক সে হয়তো রাস্তার মাঝামাঝি লেনে চলে আসতে পারে। এটা কিন্তু চালক করেছে কারণ সে দেখছিল না বলে। এটা ইঞ্জিনিয়ারের কিন্তু এখানে দায় নিতে হবে যে এই ভীষণ অবস্ট্রাকশনটা বাঁকে কেন ছিল। আরেকটা জিনিস একটু জানতে চাই যে এখন টেকনোলজি অনেক উন্নত হয়েছে, ট্র্যাকিং এর যে ব্যবস্থা আছে সেটা দিয়ে আসলে যে কোনো বাস ট্রাকই আপনি জানতে পারবেন যে কোনো ওভার স্পিডিং ছিল কিনা, অন্য ধরনের সমস্যা ছিল কিনা। সেইগুলি আমরা ব্যবহার করছি না বা করার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা আনলে সুবিধা পাওয়া যাবে কিনা? না, ডেফিনেটলি আমরা এখন টেকনোলজি যদি না যাই, সারা বিশ্ব রোড সেফটি এনশিওর করছে কিন্তু টেকনোলজি দিয়ে। হিউম্যানের উপর কিন্তু আসলে মানুষ মাত্রই ভুল করবে, তো সেই ভুলের শাস্তি তো মৃত্যু হতে পারে না, 50টা মানুষ মারা যাবে এটা হতে পারে না। আমরা টেকনোলজি আনতে হবে। আমি এক্ষেত্রে আমি বলবো মালিকদেরকে এটা অবশ্যই টেকনোলজি এনশিওর করা, গভর্নমেন্টকে আমাদের টেকনোলজিগুলোকে যাতে সব ব্যবস্থা আমরা আনতে পারি সেটাকে আমার একটা নীতিতে নিয়ে আসা, এগুলো করতে হবে। তা না হলে দেখা যাবে যে চালক ইচ্ছামতো হয়তো ওভার স্পিডিং করতে পারে, চালকেরও দায় থাকে, বাট মালিক কিন্তু ওটা ঘরে বসে বুঝতে পারবে যে তার গাড়িটা কখন কোথায় ছিল এবং কোথায় থাকার কথা, সে কিন্তু এটা চালককে ধরতে পারবে। কাজী সাইফুল নিয়াজ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটরস পিকে নিচ্ছি আরো একটা বিরতি। বাল্যবিবাহ নিরোধ আইনে বিশেষ প্রেক্ষাপটে প্রাপ্তবয়স্কদের বিয়ে বিধান থাকলেও এই বিশেষ প্রেক্ষাপট একমাত্র আদালত নির্ধারণ করতে পারবে। এই আইন সাধারণ পরিস্থিতিতে বাল্যবিয়ের কোনো সুযোগ নেই বলে জানিয়েছে আইনমন্ত্রী আনিসুল হক। অন্যদিকে মানবাধিকার কর্মী ও গবেষকদের আশঙ্কা আইনের অপব্যবহার বাড়তে পারে বাল্যবিবাহ। বাল্যবিয়ের বিশেষ বিধান নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন রাজশাহী জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শামসুন নাহার মুক্তি। শামসুন নাহার, এই যে আইনটির বর্তমানে যে বিশেষ বিধানটি রাখা হয়েছে সেখানে বলা হয়েছে যে আদালতের মাধ্যমে অনুমোদন নিতে হবে, এই প্রক্রিয়াটি কিরকম হতে পারে এবং সাধারণভাবে আমরা যেটা দেখি যে হয়তো এটার একটা অপব্যবহারের আশঙ্কা করা হচ্ছে, সেটি আপনি কি মনে করেন এই আশঙ্কাটি যৌক্তিক? জি, আমার দৃষ্টিতে এটার অপব্যবহারের একটা আশঙ্কা থেকেই যায়। আমরা যারা মাঠ পর্যায়ে দেখি, আমরা যারা এই প্রফেশনে আছি, আমরা একেবারে খুব কাছে থেকে এই বিষয়টিকে দেখি। এবং 1929 সালে কিন্তু বাল্যবিবাহ নিরোধ আইনটা পাশ হয়েছে, আজকে 2017 সাল। এটা আইনে অলরেডি নিষেধ করা আছে, কিন্তু তারপরেও আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় এই বাল্যবিবাহটা প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না। আর সেই অবস্থা থেকে যদি বলি তাহলে আজকে এই যে আইনের অস্পষ্টতা কিন্তু ফিল্ড লেভেলে একেবারে তৃণমূল পর্যায়ে থেকে শুরু করে এটা আরেকটু জটিলতা তৈরি করবে বলে আমি মনে করি। এই বিষয়গুলো একটু পরিষ্কার হওয়া দরকার। যে আমরা সাধারণত জানি কিন্তু যে ছেলের বয়স 18-21 এবং মেয়ের বয়স 18-র নিচে হলে সেটা বাল্য বিয়ে, কিন্তু অভিভাবকরাই কিন্তু তাদেরকে বাল্য বিয়ে দিয়েছেন তাদের কোনো অনুমতি না নিয়ে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আইনের স্পষ্টতা আরেকটু দরকার, না হলে এটার অপব্যবহার হওয়ার একটা সুযোগ থেকেই যায়। শামসুন নাহার, আপনার কি মনে হয়, আপনার যেহেতু অনেকদিন প্র্যাকটিস করেন এই জিনিসগুলি দেখেন, যে এই বিধানটি রাখার কোনো মাঠ পর্যায়ে যৌক্তিক কারণ আছে যে এরকম? কারণ আমরা জানি আগে থেকেই 18 এবং 21 এই বয়স নির্ধারিত ছিল, ফলে এই বিশেষ বিধানটি রাখলে আমাদের পরিস্থিতির কোনো পরিবর্তন হবে কিনা? পরিস্থিতির পরিবর্তন হবে না, বরং আমরা আশঙ্কা করছি যে এতে বাল্যবিবাহ বেড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে।
কারণ আমরা যারা একেবারে ফিল্ড পর্যায়ে কাজ করি, একেবারে তৃণমূল লেভেলে যে প্রবলেমগুলো ফেস করি, আমরা দেখি যে তারা কিন্তু 18 বছরের নিচে যদি হয় মেয়ের বয়স, বিশেষ করে মেয়েরা বেশি ভিক্টিমাইজ হয় এই ক্ষেত্রে। তো তাদের কিন্তু জন্ম নিবন্ধনটা চেঞ্জ করে নিয়ে আসা হয়। অনেক সময় বাবা মারা বাধ্য হয়ে জোর করে বিয়ে দেন তারা, কিন্তু আমাদের সরকারি কোনো হিসেবে কিন্তু আমরা দেখি না যে কোথাও বাল্য বিয়ে হয়েছে। কিন্তু এটা তো একটা প্রসেসিং এর ব্যাপার, এটা শুধুমাত্র কিন্তু মানে সরকার প্রতিরোধ করতে পারবে না। এই জন্য সকল স্তরে কিন্তু এটা সচেতন হতে হবে। যেমন এটা কিন্তু একটা ম্যারাথন, একটা প্রসেস আছে। যেমন এখানে যারা বিবাহ রেজিস্ট্রার আছেন তাদেরকেও এই বিষয়টা সচেতন করতে হবে, তাদেরকে আরো অ্যাওয়ার্ড হতে হবে। যারা বাবা মা আছেন তাদেরকে অ্যাওয়ার্ড হতে হবে। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমার মনে হয় যে আরেকটু স্পষ্টতা দরকার। এবং অলরেডি কিন্তু আমরা মাঠ পর্যায়ে শুনছি যে হ্যাঁ, বাল্যবিবাহ আদালতের অনুমতি নিয়ে বাল্যবিবাহ দেয়া যাবে, কিন্তু আসলে বিষয়টা সেটা না। বিষয়টা বিশেষ প্রেক্ষিতে যেটা আদালতের অনুমতি নেয়ার এই প্রক্রিয়াটি কিরকম হতে পারে? কারণ আমরা তো, আমাদের অভিজ্ঞতা হচ্ছে আদালতের যথেষ্ট সময় প্রয়োজন হয় যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য। এই ক্ষেত্রেও তো এটি একটি মামলার মতোই প্রক্রিয়া নিশ্চয়ই হবে, শুধুমাত্র অনুমোদন না। আসলে আদালতের অনুমতি নিতে গেলে এটা একটা দীর্ঘসূত্রিতার বিষয় চলে আসে এবং একটু জটিলতাও আছে, একটু সময় সাপেক্ষ। কিন্তু যে ক্ষেত্রে বাল্যবিবাহ হয়, যে সকল ক্ষেত্রে বাবা মারা কিন্তু এত জটিলতায় কখনো যেতে চান না। তারা কিন্তু এই আদালতের অনুমতি নেওয়ার এই বিষয়টাকে অ্যাভয়েড করবেন এবং অতদূর যে দীর্ঘসূত্রিতার বিষয়টা ততক্ষণও তারা অপেক্ষা করবেন না। সেই ক্ষেত্রে কি কোনো ধরনের ব্যবস্থা নেওয়া যাবে? খুব সংক্ষেপে একটু জানতে চাই যে যদি আদালতের অনুমতি না নিয়ে কেউ বিয়ে করে। আদালতের অনুমতি না নিয়ে বিয়ে করাটা, আসলে বাল্যবিবাহটা এটাই একটা ক্রিমিনাল অফেন্স। যে মেয়েদের যদি 18 বছরের নিচে এবং ছেলেদের 21 বছরের নিচে বিয়ে হয়, এটা একটু ক্রিমিনাল অফেন্সের মধ্যে পড়ে। এবং নারীর মুক্তি, আমার মনে হয় যে এই জিনিসটি সবার আগে মানুষের জানা দরকার যে 18 বা 21-এর মধ্যে বিয়ে যদি না দেওয়া হয় তাহলে এটি একটা ফৌজদারি অপরাধ। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের এডিটর স্পিকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।